তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি করো আমাকে, গুলি করো। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, অডিওটা আমি শোনাচ্ছি। 11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 140 ব্রেকিং দিয়ে 140 দিয়ে সবাই আটকে দিচ্ছে। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর পাবে। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুশৃঙ্খল চেতনা এদের যুক্তি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করতে রাজি হয়ে গেছে এবং সেনা প্রধান কিন্তু শেখ হাসিনাকে বিশালভাবে চাপ দিয়েছে। জাতিসংঘ থেকে কিন্তু শেখ হাসিনাকে চাপ দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু বন্ধুরা, গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু শেখ হাসিনাকে চূড়ান্তভাবে ঘোষণা দিতে বলেছে পদত্যাগের। দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। কুমিল্লা জেলা স্কুল এবং পোজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করিম। ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অফ কুয়েত মেডেল প্রদান করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি। আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের ওই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিচ্ছিল। তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল এয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড টু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল, যে ঠিক রাত 10টা-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন
কেনার হলে মেডিসিন কিনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah karo and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন, যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন যেইভাবে 144 ধারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 ধারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবে দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে, কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না, কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয়। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর আমাকে, গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার পেতে এসেছো? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে তারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ, আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা 2 হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন, কারণ সে যে অকারণে মানে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছে যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, মানে ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছে, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে, আর বসে এই ছেলেটাকে কেন মারছে, তখন আমি তাকে বুঝাইছি। বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে বলছে, কি বলছো? সারা দেশে এক জটিল পরিস্থিতি, যেটিকে ইতিহাসের সংকটময় এবং সবচেয়ে সঙ্গীন এবং যাকে বলা হয় এটাকে কি বলবো, 2 পর্বতের মাঝে যে গিরিখাত রয়েছে, তো সেই গিরিখাত যখন ফেটে যায় এবং 2 পাশের যারা যাত্রী থাকে, ওই গিরিখাতের মধ্যে যাত্রী থাকে, সেই যাত্রীদের মধ্যে যখন একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে যায়, তখন যেরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, এটিকে উভয় সংকট বলা যাবে না, এটিকে সাধারণ সংকট বলা যাবে না, অদ্ভুত এক সংকট যেটা অতীতে কখনো ঘটেনি। এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। আর কোটা বিরোধী আন্দোলনটি সর্বাত্মক হয়েছে। সরকার প্রথম দিকে তাদেরকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে এবং তারা একটা খেল তামাশাকে খুব সহজে যে কোনো সময় দমিয়ে দিতে পারবে এরকম একটি কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে তারা এটিকে মন্দ মানুষদের দ্বারা এটিকে হ্যান্ডেল করেছে।
ফলে কি হলো, দীর্ঘদিন যে বাঙালি ঘুমিয়েছিল, দীর্ঘদিন যে বাঙালির সাহস নিয়ে অনেকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছিল, এবং এই বাঙালির তরুণ সন্তানদেরকে যারা হাইব্রিড, যারা ফার্মের মুরগি, যারা রাজনীতি না জানা একটা বেড়ে ওঠা ফেসবুক সম্প্রদায় হিসাবে অনেকের দ্বারা নিন্দিত হচ্ছিলেন, তারা এই মুহূর্তে পৃথিবী কাঁপাচ্ছে। কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়াকে কাঁপাচ্ছে। জাতিসংঘ তাদের পাশে দাঁড়িয়েছে, আমেরিকা তাদের পাশে দাঁড়িয়েছে, ভারত তাদের পাশে দাঁড়িয়েছে, দিল্লি তাদের পাশে দাঁড়িয়েছে, কলকাতা দাঁড়িয়েছে, এবং পৃথিবীর যত গণমাধ্যম আছে সবাই দাঁড়িয়েছে। আর বাংলাদেশের এইরকম গণজাগরণ, ঠিক গণ অভ্যুত্থান আর গণজাগরণ, এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আর এই মুহূর্তে নেই। এখানে গণজাগরণ বলতে যেটিকে বোঝায় রেনেসা, অর্থাৎ মানুষ তার অধিকার সম্পর্কে, তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়েছে। আর এই সচেতনতাটাকে রাজপথে নিয়ে এসেছে অভ্যুত্থানের মাধ্যমে। ফলে আমাদের দেশের 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এর সকল ইতিহাসের কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন 80-র দশকে সব কিছুকে ছাপিয়ে এই সময়ের যে গণ অভ্যুত্থান এবং গণজাগরণ, এটি নতুন ইতিহাস তৈরি করেছে। ফলে আগামীর পৃথিবী আমরা এই তরুণদের মাধ্যমে একটি চমৎকার বাসযোগ্য ভূমিতে পরিণত করতে পারব। এই স্বপ্ন এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা জীবনে আশা ছেড়ে দিয়েছিলেন, এবং যারা ঠিক জীবনের যে অতীতের কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়ে অনুশোচনা করছিলেন, তারা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারুণ্যের জয়গায়নের মাধ্যমে। কোটা বিরোধী আন্দোলন নিষ্ঠুর হাতে দমন করার চেষ্টার ফলে শত শত বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের নরনারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা নিহত হয়েছেন নির্মমভাবে, এবং এক একটা মৃত্যু শোকের মহাকাব্য রচনা করেছে। ও দৃশ্য দেখা যায় না, ও লাশের চলাফেরা, ও লাশের যে আকুতি, এগুলো মানুষকে ঘুমাতে দেয় না। রাজপথে যেভাবে রক্ত ঝরেছে এবং সেই রক্ত যেভাবে সামাজিক মাধ্যমের বরাতে বা সহায়তায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, মাশরিক থেকে মাগরিব, দিল্লি থেকে বেইজিং, সর্বত্র ঢল নামিয়ে দিয়েছে। সেই রক্তের ঢলের দুর্নীতিবাজরা, অন্যায়কারীরা, জুলুমবাজরা, স্বৈরাচাররা থর থর করে কাঁপছে, শুধু বাংলাদেশের নয়, সারা দুনিয়ার। তো যা হোক, এখন এই নিষ্ঠুরভাবে আন্দোলন বন্ধ করার অপচেষ্টা এবং তারপর কিছু কূটকৌশল, যা অতীতে সবসময় হয়, ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা, ধরে নিয়ে যাওয়া, জুলুম করা, অত্যাচার করা, হুমকি দেওয়া, ধামকি দেওয়া, মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, আর কত কি, কারফিউ, নানা রকম ফন্দি ফিকির থেকে শুরু করে রাষ্ট্রের হাতে যে সকল অত্যাচারের স্টিম রোলার রয়েছে, তো সব প্রয়োগ করার পরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেশ চলছে না, অর্থনীতি চলছে না, ব্যাংক, বিমা, মানুষের জীবন চলাচল, মাছের বাজার থেকে শুরু করে ফুটপাতের যে পানের দোকান, কোনো কিছু ঠিকমতো চলছে না। বিশ্ববিদ্যালয় বন্ধ, কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে কি হলো, প্রতিটি পাড়া মহল্লা এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। সরকার যেটাই করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটি তার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। যেমন কোটা আন্দোলনের 6 জন নেতাকে ধরে নেওয়া হলো ডিবি অফিসে, এবং এটি সরকারের জন্য এতটা কলঙ্কজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করলো যে বলতে গেলে নাকে খত দিয়ে তাদেরকে শুধু ছেড়ে দেওয়া হলো না, সঙ্গে সঙ্গে যিনি ডিবি প্রধান হিসেবে ছিলেন এবং সরকারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যিনি অনেক কিছু করেছেন এবং ডিবি হারুন নামে যিনি পরিচিত ছিলেন, তিনি সহ সরকারের পরীক্ষিত যে লোকগুলো, একেবারে সরকারের জন্য তারা দুনিয়ার সব মানুষের কাছে খারাপ, কিন্তু সরকারের কাছে তারা ভালো হতে বাধ্য। এর কারণ হলো তারা তাদের জীবন যৌবন সবই এই সরকারকে ক্ষমতা রাখার জন্য ব্যয় করেছে। হারুন, বিপ্লব, এরা সবাই, তাদেরকে এই সময়টিতে বলতে গেলে বলির পাঠা হিসেবে বানানো হয়েছে, এবং তাদেরকে বদলি করে দেওয়ার ফলে প্রশাসনে যে গিট্টু লেগেছে, ঠিক সেই গিট্টু রাজপথে এসে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে বের হয়ে আসছেন, এর কারণ হলো তারা এমনিতেই কোটা নিয়ে আন্দোলন করছিলেন না, কিন্তু তাদের নিজেদের অধিকার নিয়ে খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন পেনশন স্কিম নিয়ে। এরপর সেই পেনশন স্কিমটিও সরকার প্রথম দিকে চেয়েছিল যেটা খুব স্বাভাবিকভাবে নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু হয়নি। সেখানেও নাকে খত দিয়ে তাদের সাথে সমঝোতা করার প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকার সমর্থক যে সকল শিক্ষক নেতা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেও সার্বজনীনভাবে এই শিক্ষকদেরকে এক প্ল্যাটফর্মে আনার ব্যাপারে এখনও গ্রিন সিগন্যাল পায়নি। ফলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরে শিক্ষকরা তাদের যে দাবি, পেনশনের যে দাবি, সার্বজনীন পেনশন থেকে তাদেরকে বাদ দেওয়ার যে দাবি, এটি কিভাবে নিষ্পত্তি হবে এই বিষয়টা এখনো বলা যাচ্ছে না। আর অন্যদিকে যেটা হচ্ছে, এই কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের
দূরে সরিয়ে রাখার যে অপচেষ্টা, এর ফলে শিক্ষকরা এবং অভিভাবকরা এখানে নেমে এসেছে এবং তার সঙ্গে তৈরি হয়েছে আরেকটি জটিল অবস্থা। সেটা হলো দেশের যারা সেলিব্রিটি রয়েছে, বিভিন্ন অঙ্গনে যারা অনুকরণীয়, সেই টেলিভিশন সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে বিভিন্ন রকম যে পেশা এবং শ্রেণীর অনুকরণীয় যারা ব্যক্তিত্ব, তারা সবাই রাজপথে নেমে এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং প্রতিদিন অদ্ভুত অদ্ভুত শিরোনাম দিয়ে, আকর্ষণীয় সব শিরোনাম দিয়ে রাজপথে তারা থাকছেন, তারা হাজির হচ্ছেন। কোনো অবস্থায় তাদের ঘটানো যাচ্ছে না। তারা মার্চ ফর জাস্টিস করছেন, তারা তাদের জন্য জীবন দিয়েছেন। এই সময়টিতে তাদেরকে শহীদ আখ্যা দিয়ে, বীর আখ্যা দিয়ে, এই বীরদেরকে স্মরণ করার জন্য তারা সারা বাংলাদেশে তারা একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছেন। এই যে অভিনব যে তাদের আন্দোলনের পদ্ধতি এবং প্রক্রিয়া, এর ফলে সরকার ক্রমশ বিব্রত হয়ে যাচ্ছে। জনমত প্রবল হয়ে যাচ্ছে আন্দোলনকারীদের পক্ষে, সরকারের বিরুদ্ধে জনমত প্রবল থেকে প্রবল হয়ে যাচ্ছে। আর সরকারের যে কিছু অথর্ব মন্ত্রী রয়েছেন, জ্ঞান গরিমা চিন্তা চেতনায় কথাবার্তায় অশ্লীল, অশ্রাব্য এবং আপাদমস্তক পায়ের নখ থেকে চুল পর্যন্ত একেবারে দুর্নীতিতে যারা আকণ্ঠ নিমজ্জিত এবং যাদের লেখাপড়ার মান একেবারেই নিম্নমানের, সেই সমস্ত লোকদেরকে দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় এবং এই রাজনৈতিক বিষয়াদি এমনভাবে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, তার ফলে খোদ আওয়ামী লীগের মধ্যে বিপ্লব শুরু হয়েছে, বিদ্রোহ শুরু হয়েছে। এই যে 11টা দিন 12টা দিন যে সারা বাংলাদেশ ইন্টারনেটবিহীন অবস্থায় রইল, এর ফলে বর্তমান সরকারকে যে ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে হচ্ছে এবং আগামীতে করতে হবে, এর দায় সরকারের মন্ত্রী পলক সে কতটা নেবে বা পলকের উপর কতটা বর্তাবে? শুধু কি হারুনের চাকরি যাবে, পলকের চাকরি কি যাবে না? এর কারণ হলো এই ইন্টারনেটবিহীন অবস্থায় থাকার কারণে শুধু যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নয়, পুরো রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বুদ্ধি পলককে কে দিয়েছিল? এই কাজ করার জন্য পলক কার সিদ্ধান্ত নিয়েছিল? বা অন্য কেউ যদি পলককে কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে, পলক সেই সিদ্ধান্ত মানতে কি বাধ্য ছিল? তাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে? সেই বিষয়গুলো বোঝার ক্ষমতা কি তার ছিল? তা না করে এই যে পুরো দেশটিকে অন্ধকারের মধ্যে রেখে দিন দুনিয়া এবং আখেরাত এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক এবং ইন্টারনালি যে কানেক্টিভিটি, এর মধ্যে যেটা হৃদয় একটা ছন্দ ছিল, পুরো ছন্দের পতন ঘটিয়ে দিয়েছে। ফলে কোনো অবস্থাতেই আগের সেই ছন্দ সরকার কোথাও ফিরিয়ে আনতে পারছেন না, না প্রশাসনে, না অর্থনীতিতে, না রাজপথে, না যোগাযোগে, কোনো জায়গাতে না। এবং যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এবং একটার পর একটা নতুন নতুন গিট্টু লেগে যাচ্ছে। ফলে যখন 18 তারিখ ইন্টারনেট বন্ধ করা হলো, তখন কেউ শেখ হাসিনার পতন চায়নি, সরকারের পতন চায়নি। কিন্তু এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটি করছি, অর্থাৎ 31শে জুলাই তারিখে সন্ধ্যার সময়, এখন একমাত্র দাবি সকলের মুখে এবং সকলের বুকে, সকলের মস্তিষ্কে, সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং এরশাদ বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে যেভাবে রাজনৈতিক দলগুলো বসে সমঝোতা করেছিল, ঠিক সেইভাবে সমঝোতা করে একটি তত্ত্বাবধায়ক হোক বা অন্য যে কোনো প্রক্রিয়া হোক, ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করে এদেরকে চলে যেতে হবে। তো বোঝার চেষ্টা করেন যে এই যে গিট্টুগুলো লাগছে, এক একটা দিন যাচ্ছে 10টা 12টা করে গিট্টু লাগছে, এক একজনের লাগামহীন এক একটা কথাবার্তা বলছেন এবং এক একটা করে নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বহু মানুষকে তারা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, যে মানুষগুলো কখনো সরকারের বিরুদ্ধে কথা বলেনি। তারাও এখন সরকারের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নেমেছে এই অর্বাচীনদের, বালকদের কথাবার্তা এবং কর্মকাণ্ডের ফলে। এই পরিস্থিতি সরকার কীভাবে সামলাবে এটা সরকারের ব্যাপার, কিন্তু রাজপথ কিন্তু নিজেদেরকে ঠিকই সামলে নিয়েছে। অর্থাৎ পুলিশ দ্বারা, মিলিটারি দ্বারা, বিজিবি দ্বারা যত রকম অপারেশন করা হয়েছে, অপারেশন মানে অত্যাচার করা হয়েছে, এবং যত রকম অপারেশন পরিচালনা করা হয়েছে, সব কিছুকে সামাল দিয়ে তারা ঘাড় উঁচু করে, সিনা উঁচু করে রাজপথে এই যে দাঁড়িয়ে আছে, তাহলে আন্দোলনটা তারা সামাল দিতে পেরেছে আন্দোলনকারীরা, এবং আন্দোলনের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। আর যেহেতু আন্দোলনের নিয়ন্ত্রণ তাদের হাতে, সরকার ভয় পেয়ে গিয়েছে, নিদারুণ ভয় পেয়ে গেছে। এখন সেই ভয় তারা কিভাবে জয় করে, পরাজয় দিয়ে জয় করবে নাকি সুকর্ম দিয়ে জয় করবে, সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।